আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 11 নম্বর আবার শুরু করলাম প্রথম থেকে। এ কোম্পানি ওন এ ফ্লিট অফ 20 ট্রাক ইজ কস্টিং 6 লাখ টাকা। দ্য কোম্পানি হ্যাজ এমপ্লয় অন ম্যানেজার, তার একজন ম্যানেজার আছে, ইট হোম ইট টু পে 9000 টাকা পার মান্থ, তার বেতন দেওয়া হয় প্রতি মাসে 9000 টাকা। 9000 টাকাকে আমরা ভাগ করব 20 দিয়ে, কারণ 20টা ট্রাক নিয়ে এসে ব্যবসা শুরু করেছে। একজন ম্যানেজার 20টা ট্রাক দেখাশোনা করে, তাহলে একটা ট্রাকের ব্যয় কত? এই 9000 কে 20 দিয়ে ভাগ করলে 20 ভাগের 1 ভাগ চলে আসবে। অ্যান অ্যাকাউন্টেন্ট হু গেট 5000 টাকা পার মান্থ, এই 5000 কে 20 দিয়ে ভাগ করতে হবে। এন্ড এ পিওন হু গেট 2000 টাকা পার মান্থ, এই পিওনের বেতনকেও 20 দিয়ে ভাগ করতে হবে। দ্য কোম্পানি হ্যাজ গট ইট ট্রাক ইনস্যুরড 2% পার অ্যানাম, প্রত্যেকটা ট্রাকের কস্টের উপরে 2% করে ইন্স্যুরেন্স করা হয়। তাহলে 6 লাখ টাকার উপরে 2% ইন্স্যুরেন্স ব্যয় আর দেখাতে হবে। দ্য অ্যানুয়াল টোটাল ট্যাক্স ইজ 12,000 পার ট্রাক। এখন অ্যানুয়াল ট্যাক্স প্রত্যেকটা ট্র্যাকের বাৎসরিক কর দিতে হয় 12,000, তাহলে এক মাসে কত? 1000। দ্য আদার এক্সপেন্সেস আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো ড্রাইভার স্যালারি 2000 টাকা পার মান্থ, একটা ড্রাইভার থাকে, প্রত্যেকটা গাড়িতে একটা করে থাকে, সুতরাং এটা আর ভাগ করা লাগবে না, গুণ করা লাগবে না। পার মান্থ স্যালারি। ক্লিনার স্যালারি 800 টাকা পার মান্থ, মেকানিক স্যালারি 6000 টাকা পার মান্থ। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস ইজ 12,000 টাকা পার ইয়ার ফর অন ট্র্যাক। পার ইয়ার বলেছে, তাই আমরা এটা 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে বানাই নিব। ডিজেল কনজাম্পশন 3 কিলোমিটার পার লিটার, 12 টাকা পার লিটার। 12 টাকা তেল কিনলে 3 কিলোমিটার যা আশা করতে পারি, তাহলে 3 কিলোমিটারের জন্য 12 টাকা ব্যয় হয়। এটা রানিং খরচ 1 কিলোমিটারের ব্যয় বের করতে হবে, 12 টাকা ভাগ 3। এরপরে রানিং কিলোমিটার 1 মাসে একটা ট্রাক কত কিলোমিটার চলেছে এটা ওয়ার্কিং করে বের করার পরে 1 মাসের তেলের খরচ বের করতে পারবো। The estimated life of the truck is 5 years, জীবনকাল 5 বছর। তাহলে 6 লাখ টাকা সেলভেজ ভ্যালু থাকবে না, 6 লাখের 5 দিয়ে ভাগ করব, 1,20,000 টাকা প্রতি বছরের অবস্থায়, ওটাকে 12 মাস দিয়ে ভাগ করব, 1 মাসের অবস্থায় চলে আসবে 10,000 টাকা 1 মাসের অবস্থায়। আদার ইনফরমেশন, ডিস্টেন্স ট্রাভেল বাই ইচ ট্রাক পার ডে, প্রতিদিন প্রত্যেকটা ট্রাক 200 কিলোমিটার এভারেজে জার্নি করে। নর্মাল লোডিং ক্যাপাসিটি 10 টন, 10 টন মাল বহন করতে পারে নরমালি। পার্সেন্টেজ অফ ট্রাক লিড আপ ফর রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, রিপেয়ার করার জন্য, ঠিক করার জন্য গাড়ি 5% দাঁড়ায় থাকে। দেখেছে অনেক সময় পানি টানি খাওয়াতে হয় ট্রাকের, তো 5% এমটি থাকে আর 95% ইফেক্টিভ থাকে। ওয়েস্টেজ ইন লোডিং ক্যাপাসিটি, ট্রাকে যে মাল বহন করে 10 টন, তার মধ্যে এভারেজে 10 টন মাল যায় না, 10% খালি থাকে লোডিং ক্যাপাসিটি। ইফেক্টিভ ডেজ ইন মান্থ, 25 দিন, মাসে 25 দিন রোডে অবস্থান করে আর 5 দিন অবস্থান করতে পারে না, মানে গাড়ি চালাতে পারে না। 5 দিন থাকে গ্যারেজে আর রোডে নামে আছে 25 দিন, তাহলে ইফেক্টিভ ডেজ ইন এ মান্থ 25 দিন। ক্যালকুলেট কস্ট অফ, কস্ট পার টন কিলোমিটার, এই কস্ট পার টন কিলোমিটার দেখাতে হবে। তাহলে আমাদের একসাথে 10 টন করে মাল বহন করে, কস্ট পার টন কিলোমিটার বের করতে গেলে টন কিলোমিটার, যেমন প্যাসেঞ্জার কিলোমিটার বের করতেছিলাম, ওয়ার্কিং করে টন কিলোমিটার আমাদের বের করে নেওয়া লাগবে। কস্ট পার কিলোমিটার রানিং এই ট্রাক, তাহলে রানিং কত কিলোমিটার সেটাও আমাদের দেখাতে হবে। রানিং কিলোমিটার 1 নম্বর ওয়ার্কিং এ বের করতে হবে। ইফ দ্য হায়ার চার্জ, যদি ভাড়া পার টন ইজ করি, পার টন কিলোমিটার ইজ 1 টাকা 25 পয়সা করে হয় ভাড়া, তাহলে ফাইন্ড আউট দ্য প্রফিট দেখাও। দ্য কোম্পানি মে এক্সপেক্ট টু মেক ইন দ্য ইয়ার অফ অপারেশন। 3টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রথম অঙ্কটা শুরু করার আগে আমাদের শুরুতেই পার্কিং করে নিতে হবে। রানিং কিলোমিটার, এখন রানিং কিলোমিটার, একটা ট্রাক 200 কিলোমিটার যায় প্রতিদিন, 25 দিন এরকম রানিং করে 5000 কিলোমিটার রানিং করে। ইফেক্টিভ রানিং কিলোমিটার,
ইফেক্টিভ কিন্তু 95%, 5% এমটি থাকে, 4750 কিলোমিটার। এবার 2 নম্বরে টোটাল নাম্বার অফ কুইন্টাল কিলোমিটার। তাহলে কুইন্টাল কিলোমিটার আমরা দেখব এখানে টন কিলোমিটার, কুইন্টাল না, এটা টন কিলোমিটার। কত টন? 10 টন মাল বহন করে। 4750 রানিং কিলোমিটার, আবার এর মধ্যে 90%, কারণ 10% ওয়েস্টেজ থাকে। তাহলে ক্যালকুলেশন করে 42750 টন কিলোমিটার হয়েছে। আচ্ছা, এখন আসি ওয়ার্কিং তো করলাম, স্টেটমেন্ট অফ অপারেশন কস্ট। প্রথমে ম্যানেজার স্যালারি 10 ভাগ, 20 ভাগের 1 ভাগ, অ্যাকাউন্টেন্ট স্যালারি, পিওন স্যালারি, ড্রাইভার স্যালারি। ড্রাইভার স্যালারি দেখলাম, ক্লিনার স্যালারি, মেকানিক স্যালারি আছে। আচ্ছা, এরপর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, এরপর ইন্স্যুরেন্স, ট্যাক্স, ডিপ্রিসিয়েশন, সব মিলে টোটাল ফিক্সড কস্ট 22600। 22600 ইফেক্টিভ 4750 কিলোমিটার। ভেরিয়েবল এক্সপেন্সেস পার ট্রাক। ডিজেল ইন্স্যুরেন্সটা বুঝলাম না। ইন্স্যুরেন্সটা ফিক্সড কস্ট বলেছে এখানে যে ইনশিওর অফ 2% পার অ্যানাম। 2% এই 6 লাখের উপরে গুণ করতে হবে। পার্সেন্টেজ গুণ করার সাথে সাথে 1 বছর হয়ে যায়। 1 বছরে এর আবার 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে বানাতে হবে। তাই ইন্স্যুরেন্স এই যে 2% করে 12 মাস দিয়ে ভাগ করা হয়েছে। ডিজেল কনজাম্পশন 12 টাকার তেলে 3 কিলোমিটার যাওয়া যায়। এটা 5000 দিয়ে গুণ করলাম, তাহলে আসলো 20000 টাকা। রানিং কিলোমিটার 20000 টাকা। তাহলে রানিং কিলোমিটার দিয়ে গুণ করার পরে আসছে 20000 টাকা তেল খাইছে, তাই না? আচ্ছা, এখন টোটাল মিলে কস্ট হইছে রানিং খরচ আর ফিক্সড কস্ট মিলে 42600 টাকা। এখন আমাদের একটু ডিজেল কনজাম্পশন যে ওইটা 12/3 × 5 ভাগ 4750 হবে না? ও, ওইটা আমরা করতাম যদি এখানে কস্ট পার কিলোমিটার একটা ঘর থাকতো, তাহলে সেই ঘরে দেখানোর জন্য এটা করতাম। ঠিক আছে, এটা তো আমরা কস্ট পার মান্থে নিয়ে আসতেছি, তো কস্ট পার মান্থ এক মাসের খরচ দেখাচ্ছি। আচ্ছা, এখন আসি এখানে ইফেক্টিভ যে কিলোমিটার আছে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কস্ট পার টন কিলোমিটার। তাহলে টন কিলোমিটার আমাদের 42750 টন কিলোমিটার। সুতরাং এই কস্টকে এখন 42 দিয়ে ভাগ করব। তাহলে ক্যালকুলেশন অফ কস্ট পার টন কিলোমিটার 42600 টাকা ডিভাইডেড বাই 42750 টন কিলোমিটার ভাগ করলে 0.9965, প্রায় 1 টাকা ধরা যায়, কিন্তু 9 যে পয়সা আসছে ওইটাই পার কিলোমিটার কস্ট পার টন কিলোমিটারে। নাম্বার 2, কস্ট পার রানিং কিলোমিটার। রানিং কিলোমিটার আমাদের গাড়িটা রানিং করেছে 5000 কিলোমিটার, কিন্তু 5% এমটি ছিল, তাই 4750 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কস্ট পার রানিং কিলোমিটার 42600 কে 4750 দিয়ে ভাগ করে 8 টাকা 97 পয়সা। নাম্বার 3, if the higher charge per ton kilometer 1 টাকা 25 পয়সা। যদি প্রতি টন কিলোমিটার 1 টাকা 25 পয়সা হয়, তাহলে প্রফিট কত? টন কিলোমিটারে আমরা দেখেছি 0.99 পয়সা ব্যয় হয়েছে এখানে টন কিলোমিটারে, আর ভাড়া পাচ্ছে কত? 1 টাকা 25 পয়সা। তাহলে প্রতি কিলোমিটারে, প্রতি টন কিলোমিটারে লাভ কত? 1 টাকা 25 পয়সা থেকে 0.99 বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের লাভের পরিমাণ বেরিয়ে আসবে। সেই টাকার সাথে ইফেক্টিভ রানিং কিলোমিটার পার মান্থ 42750 দিয়ে গুণ করো, টন কিলোমিটার কিন্তু গুণ করার পরে 1 মাসের লাভ চলে আসবে। এটাকে 12 মাস দিয়ে গুণ করলে 1 বছর হয়ে যাবে। স্যার এইটা কি হচ্ছে আমরা ছক করে করতে পারি? এই 3 নাম্বার মধ্যে যেটা করছিলাম, হ্যাঁ করা যাবে। এর সাথে 12 মাস দিয়ে গুণ করলে 1 বছর হবে। এখন ওই লোকটার 20টা গাড়ি আছে, সুতরাং 20 দিয়ে গুণ করলে পুরো 1 বছরে 26,900,000
10 টাকা লাভ হবে। ছকের মধ্যে দেখানো যাবে, যেভাবে এর আগেও দেখাইছি। ক্লিয়ার এখন? জি স্যার। মারুতি সুজুকি দেখানো হয়েছিল, এটা 15 সালে আসছিল। রহমান ট্রান্সপোর্ট রান 2 vehicles, personal vehicles A, vehicles B. From the following data, compute the cost per running mile of vehicles A and B. প্রশ্ন কিন্তু এখান থেকে শুরু হলো, এইটুকুই প্রশ্ন। Compute the cost per running mile of vehicles A আর B। আচ্ছা, এখন আসি ইনফরমেশন ডিটেলসে। বলছে মাইলস রান ডিউরিং দ্য ইয়ার, এক বছরে রানিং করেছে 15,000 এ ভেহিকলস আর বি ভেহিকলস 6,000। অঙ্কটা এক বছর করতে হবে। রানিং কিলোমিটার যেহেতু এক বছর লেখা আছে, তাই অঙ্কের সমস্ত ব্যয়গুলো, অপারেটিং খরচগুলো এক বছরে বানায় নেওয়া লাগবে। যদি এক মাস বলতো তাহলে খরচগুলো এক মাসের বানায় নিতে হতো। এই রানিং কিলোমিটারের উপরে নির্ভর করেই অঙ্কটা এক মাস হয় কিংবা এক বছর হয়, এটার উপর নির্ভর করে। কস্ট অফ ভেহিকলস 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এটা মূলধন জাতীয় ব্যয়। এর উপরে অবশ্যই হয়, এরপরে ইন্স্যুরেন্স হয়, এরপরে ইন্টারেস্ট আসে। রোড লাইসেন্স অ্যানুয়াল, বাৎসরিক রোড লাইসেন্স আছে, এটা আমাদের অপারেটিং খরচ হিসেবে ফিক্সড কস্টে দিতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যানুয়াল 15-12,000 ফিক্সড দিতে হবে। গ্যারেজ রেন্ট অ্যানুয়াল ফিক্সড দিতে হবে। সুপারভিশন অ্যান্ড স্যালারি অ্যানুয়াল, এটা ফিক্সড দিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, পার মাইল, পার মিনিট, পার কোয়ার্টার, পার কিলোমিটার, এগুলো সব ভেরিয়েবলে যাবে। কস্ট অফ পেট্রোল পার লিটার ভেরিয়েবলে যাবে। মাইলস রান পার লিটার ভেরিয়েবলে যাবে। এরপর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স পার মাইল, এটা ভেরিয়েবলে যাবে। টায়ার অ্যালোকেশন পার মাইল, এটা ভেরিয়েবলে যাবে। এস্টিমেটেড লাইফ অফ দ্য ভেহিকলস মাইলস 1 লাখ। এখন এটা দিয়ে আমাদের অবসাই তৈরি করতে হবে। অবসাইটা এখন ভেরিয়েবলে দিব, কারণ এটা মাইলের সাথে সম্পর্ক। মাইল, কিলোমিটার, লিটার, মিটার, এগুলো বললে ভেরিয়েবলে যায়, তাই অবসাইটা আমরা ভেরিয়েবলে দিতে পারি, দুইটাই। চার্জ অফ ইন্টারেস্ট এট 5% পার অ্যানাম। এখন ইন্টারেস্টটা হবে এই কস্ট অফ মেশিন, কস্ট অফ ভেহিকলস 5 লাখ আর 3 লাখের উপরে 5% করে। পার অ্যানাম বলেছে, বাৎসরিক, এক বছরেরই বানাতে হবে, 5% গুণ করে। এটা ফিক্সড দিতে হবে, কারণ পার্সেন্টেজটা ফিক্স করা থাকে, এক বছরের জন্য ফিক্সড এত টাকা। অন দ্য কস্ট অফ ভেহিকলসের কস্টের উপরে এই পার্সেন্টেজটা করবে। দ্য ভেহিকলস রান 20 মাইল পার আওয়ার, এক ঘন্টায় যানবাহনটা 20 কিলোমিটার যায়। এখন এইটার সাথে আমাদের সম্পর্ক ড্রাইভার ওয়েজেস। ড্রাইভার ওয়েজেস লিখেছিল, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার প্রতি ঘন্টায় 60 টাকা। এখন 60 টাকা প্রতি ঘন্টায় নেবে, আমাদের তো ঘন্টার ব্যয় বের করা হচ্ছে না, বের করা হচ্ছে রানিং মাইল, কস্ট পার রানিং মাইল। তাহলে ঘন্টার ব্যয়টাকে আমরা মাইলে রূপান্তর করতে চাচ্ছি। 60 টাকাকে 20 কিলোমিটার দিয়ে ভাগ করব, তাহলে 3 টাকা পাওয়া যাবে। এখানে একটা সাউন্ড আসতেছে, খুব বাজে সাউন্ড। হাসান হানিফ, ড্রাইভার ওয়েজেসকে আমরা 20 দিয়ে ভাগ করব, তাহলে 3 টাকা পার মাইল পেয়ে যাব। আর এখানে 60 টাকা, এটাও 20 দিয়ে ভাগ করব, প্রতি মাইলের ব্যয় 3 টাকা করে হয়। এই ইনফরমেশন। এখন আমরা আসি বিকাশ এ আর বি একসাথে তৈরি করব, তো লিখলাম সে একসাথে বিকাশ এ আর বি। রোড লাইসেন্স অ্যানুয়াল, ইন্স্যুরেন্স অ্যানুয়াল, গ্যারেজ রেন্ট অ্যানুয়াল, সুপারভিশন স্যালারি অ্যানুয়াল, ইন্টারেস্ট অ্যানুয়াল।
টোটাল ফিক্সড 1 বছরে বের আসলো। ফিক্সড কস্ট পার রানিং মাইল এখন 15,000 মাইল দিয়ে ভাগ করলাম, এই 91,000 ভাগ 15,000, 72,000 ভাগ 6,000। এখন ফিক্সড কস্ট আমরা এখানে যোগ করে যেটা পেয়েছি 91,000 আর 72,000। এখন এটা রানিং খরচ, যেটা রানিং কিলোমিটার, এটা বলছে 15,000 কিলোমিটার আর এটা 6,000 কিলোমিটার। প্রথমটা 15,000 দিয়ে ভাগ করলাম, পরেরটা 6,000 দিয়ে ভাগ করলাম। এরপরে আমরা ভেরিয়েবল কস্টের ভিতরে আসলাম, ডিপ্রিসিয়েশন। এখন ডিপ্রিসিয়েশন বলেছে যে প্রথম যে মেশিনটা এটা বিকাশে 5 লক্ষ টাকা ভাগ 1 লক্ষ, তাহলে অবশ্যই বেরোবে 5 টাকা। 3 লক্ষ ভাগ 75,000, এটা বেরোবে 4 টাকা। এখানে কোনো ইফেক্টিভ এমটি এসব কিছু নেই বলে সরাসরি বহাই দিলাম। আর যদি ইফেক্টিভ এমটি থাকতো তাহলে আবার আমরা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম করে ভাগ করে দিতাম লাস্টে। ড্রাইভার পার মাইল, ড্রাইভার ওয়েজেস পার মাইল 60 টাকা ভাগ 20 টাকা, তাহলে 3 টাকা থাকবে। 60 টাকা ভাগ 20 মাইল। কস্ট অফ পেট্রোল পার মাইল, কস্ট অফ পেট্রোল 60 টাকা তেলে 20 মাইল যায়, প্রতি কিলোমিটার 3 টাকা। আর একটা 60 টাকা তেলে 15 মাইল যায়, তাহলে প্রতি কিলোমিটার 4 টাকা। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স পার মাইল, টায়ার অ্যালোকেশন কস্ট আছে পার মাইল 60 টাকা, 3 টাকা। রিপেয়ার মেইনটেনেন্স পার মাইল 5 টাকা বলেছি। আচ্ছা, এরপরে রানিং খরচ সব শেষ, রানিং খরচগুলো যোগ করলাম, এটা 20 টাকা হলো, এটা 19 টাকা হলো। আর এদিকে এসে ফিক্সড কস্ট 60 টাকা সামথিং পয়সা, 12 টাকা সামথিং পয়সা। 6 আর 20 26 টাকা 67 পয়সা, আর এটা হলো 12 আর 19 31 টাকা। কস্ট পার রানিং মাইল এগুলো আনসার 26 টাকা আর 31 টাকা। 15 সালে অঙ্কটা কমপ্লিট। এরপরে আসছে 16 সালের অঙ্ক, ছোট একটা অঙ্ক, এটা 4 মার্ক দেওয়া হয়েছে। এরপরে আসছে 17 সালের অঙ্ক, 10 ট্যাক্সি। ট্যাক্সির অঙ্ক মনে আছে সবার? 10টা ট্যাক্সির মধ্যে একটা ট্যাক্সির 1 কিলোমিটারের ব্যয় নির্ণয় করতে হবে। স্যার এটা আগেই করানো হয়েছে। স্যার আমি ট্যাক্সি অঙ্ক শুনছিলাম না স্যার। তাই দেখেন, মিস্টার রাজু has a state of transport business with a fleet of 10 taxi। আসলে ট্যাক্সি টেম্পো যাই হোক না কেন, সিস্টেম তো একই। 10টা ট্যাক্সি 10টা ট্রাক এইসব নিয়ে ব্যবসা শুরু করে। 10টা ট্যাক্সি নিয়ে ব্যবসা শুরু করলো। The various expenses incurred by him are given below, নিচে দেওয়া হলো। কস্ট অফ ইচ ট্যাক্সি, প্রত্যেকটা ট্যাক্সির দাম কিন্তু 8,20,000 টাকা। এটার উপরে ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স এগুলো হতে পারে। স্যালারি অফ দ্য অফিস স্টাফ, এখন অফিস স্টাফের বেতন 15,000 টাকা। আমরা একটা ট্যাক্সির 1 কিলোমিটারের ব্যয় নির্ণয় করব, এই জন্য 10 দিয়ে এই 15,000কে ভাগ করে একটা ট্যাক্সির হিসাব দেখাতে হবে। স্যালারি অফ গ্যারেজ স্টাফ 10 ভাগের 1 ভাগ। রেন্ট অফ গ্যারেজ 10 ভাগের 1 ভাগ। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি, এটা ভাগ করা যাবে না, প্রতি ট্যাক্সির প্রতি মাসের বেতন এত, ড্রাইভারের বেতন। রোড ট্যাক্স এন্ড রিপেয়ার পার ট্যাক্সি, রোড রোড এখানে দেখাচ্ছিলাম কোন পর্যন্ত, ড্রাইভার স্যালারি পর্যন্ত আসছিলাম পার ট্যাক্সি। এরপরে রোড ট্যাক্স এন্ড রিপেয়ার পার ট্যাক্সি 21,000 টাকা পার অ্যানাম বলেছে। পার অ্যানাম বললে এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে বানাতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম
8,20,000 পরে 3% গুণ করতে হবে, গুণ করলে 1 বছর বেরোবে, সেটাকে আবার 1 মাস বানানোর জন্য 12 দিয়ে ভাগ করতে হবে। The life of a taxi 3 লক্ষ কিলোমিটার and at the end of which it is estimated to be sold at 1 লাখ টাকা, মানে সেলভেজ হলো। তাহলে 8,20,000 থেকে 1 লক্ষ সেলভেজ হলো বাদ দিলে আর থাকবে 7,20,000, ওটাকে 3 লক্ষ কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের অবস্থায় চলে আসবে। A taxi run on average গড় পথে রান করে 5,000 কিলোমিটার পার মান্থ, প্রতি মাসে। এই রানিংটা পার মান্থ বলেছে বলেই কিন্তু আমাদের ট্যাক্সির অঙ্ক এখানে 1 মাসের খরচ হিসাব করতে হচ্ছে। যদি পার অ্যানাম বাৎসরিক বলতো তাহলে 1 বছরের হিসাব দেখাতাম। এখন ঘটনা, এই 5,000 কিলোমিটার যে চলছে তার মধ্যে 20% এমটি, রান এমটি, 20% হুইচ 20% ইটস রান এমটি। এতে কি বোঝানো হয়েছে যে 5,000 কিলোমিটার চলছে ঠিক আছে, কিন্তু ট্যাক্সি তো কোনো স্ট্যান্ড নাই, এটা একটা প্যাসেঞ্জার নামায় আরেকটা প্যাসেঞ্জার খুঁজতে ওই সময় 20% সময় অতিবাহিত হয়ে যায়, 20% তেল নষ্ট হয়, তাই এমটি হিসেবে 20% এখানে দেখাতে হয়। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 110 কিলোমিটার, কস্ট অফ পেট্রোল 10 টাকা পার লিটার, 10 টাকার তেলে 10 কিলোমিটার যাওয়া যায়। অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্সেস অ্যামাউন্ট টু টাকা 10 পার 100 কিলোমিটার, তার মানে 10 টাকায় 100 কিলোমিটার সার্ভিস দেয়, 10 টাকার 100 দিয়ে ভাগ করব। এখন আসি ইফেক্টিভটা বের করি একটু। 5,000 কে 80 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4,000 ইফেক্টিভ কিলোমিটার হবে। আচ্ছা, এখন 5,000 দিয়ে আমরা তেলের খরচ হিসাব করব, ভাগ করার সময় 4,000 দিয়ে ভাগ করব, কারণ ইফেক্টিভ ছিল 4,000 কিলোমিটার। তাই অয়েল অ্যান্ড আদার সান্ড্রি একই অবস্থা, ভেরিয়েবল কস্টগুলো সব এই কাজ করব, 5 দিয়ে গুণ করে 5,000 দিয়ে গুণ করে 4,000 দিয়ে ভাগ করব, তাহলে ইফেক্টিভটা চলে আসবে। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার ইফ দ্য হায়ার চার্জ 12 টাকা 50 পয়সা পার কিলোমিটার, তাহলে ফাইন্ড আউট দ্য প্রফিট, প্রফিট বের করো। মিস্টার সোহান may expect to make in the first year of operation. Calculation of effective running kilometers. Effective running kilometer 4,000, ওই যে 80%, 20% এমটি থাকে। মিস্টার রাজু মিয়ার ট্যাক্সির অঙ্ক আমরা এখানে দেখালাম। স্যালারি অফ অফিস স্টপ, স্যালারি অফ গ্যারেজ স্টপ 10 দিয়ে ভাগ করে 10 ভাগের 1 ভাগ, রেন্ট অফ গ্যারেজ, ড্রাইভার স্যালারি, রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার, এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ব্যাস ফিক্সড কস্ট হয়ে গেল। এখন ভেরিয়েবল কস্ট, এগুলো সব মিলে আমাদের 4,000 কিলোমিটারের জন্য এই খরচগুলো হয়েছে। সুতরাং 1 কিলোমিটারের জন্য ব্যয় 4,000 দিয়ে ভাগ করলে হয় 3 টাকা 075 পয়সা। ভেরিয়েবল এক্সপেন্স ডিপ্রিসিয়েশন, আমাদের এই মানে বই থেকে ইফেক্টিভ কিলোমিটার 3,750 টাকা লেখা আছে, স্যার আপনার ওখানে 4,000 লেখা আছে, তাহলে কোনটা সঠিক হবে? এটা 4,000 এখান থেকে এই 4,000, এই 4,000 এখানে হবে, কেটে দেন, এটা লিখে বলেন। ও আচ্ছা, তাহলে বইতে প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন হচ্ছে 8,20,000 টাকার ইকুইপমেন্ট ট্যাক্সি, সেখান থেকে সেলভেজ ভ্যালু 1 লক্ষ বাদ দিলে 7,20,000 থাকে। এটাকে 3 লক্ষ দ্বারা ভাগ করলে 1 কিলোমিটারের অবস্থায় চলে আসে, কিন্তু আমাদের তো 1 মাসের বের করতে হবে এবং ইফেক্টিভ দেখাতে হবে। তো আমরা 1 মাসে 5,000 কিলোমিটার চলেছে, তাই 5,000 কিলোমিটারের অবস্থায় দেখালাম। এখন ফাইনালি দেখাবো না, এই জায়গায় ফাইনালি দেখাতে গেলে আবার ভাগ করতে হবে 4,000 দিয়ে। পেট্রোল কনজাম্পশন 10 টাকায় 10 কিলোমিটার যায়, তাহলে 1 কিলোমিটারে 1 টাকা ব্যয় হয়, এরকম 5,000 কিলোমিটার যদি 5,000 টাকা ব্যয় হয়। অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্সেস 10 টাকারে 100 দিয়ে ভাগ করে 5,000 দিয়ে গুণ করলে 500 টাকার অয়েল আদার সান্ড্রি হয়। টোটাল খরচ কত? 17,500 টাকা ব্যয় হয়েছে। এখন রানিং খরচ এটা হয়েছে ঠিক আছে, কিন্তু 5,000 কিলোমিটার তো সে সার্ভিস পায়নি, সে সার্ভিস পাইছে, প্যাসেঞ্জার পাইছে 4,000 কিলোমিটার। সুতরাং 17,500 টাকাকে 4,000 কিলোমিটার দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটারে ব্যয় 4 টাকা 375 পয়সা, আর এদিকে ফিক্স ছিল 3 টাকা সামথিং পয়সা, যোগ করে 7 টাকা 45 পয়সা হয়েছে ব্যয় প্রতি কিলোমিটারের। এবার আসি প্রফিট দেখাবো।
যদি আমাদের ভাড়া 12 টাকা 50 পয়সা হয় তাহলে আমাদের মুনাফা কত? আর একটা প্রশ্ন স্যার, বলেন। আমাদের তো মনে করেন 4000 কিলোমিটারে আমরা পাইছি, গাড়ি পাইছি, কিন্তু ওই যে 20% যেটা অ্যাড করছে ওটা তো আমরা গাড়িটা চলছে, ওই সব গাড়ি চালাতে কি ব্যয়গুলা বিয়ার করবে না? মেরি করবেন। আপনি যে কথাগুলো বললেন ভাঙিয়ে ছিঁড়ে ফেলালেন কেন? একটু সাউন্ডটা ঠিক রাখা যায় না? কি হচ্ছে, আপনার কি কোনো ডিভাইসের সমস্যা আছে? মানে বলতে চাচ্ছি যে আমাদের এখানে তো 4000 কিলোর উপরে আপনি ধামটা ধরছেন। হ্যাঁ, গাড়ি তো গাড়ি তো 5000 কিলো চলতেছে, কিন্তু 5000 কিলোতে যে ইয়েগুলা তেল তারপরে অন্যান্য ইয়েগুলা যে কস্ট গুলো আছে ওগুলা কি কস্ট আসবে না? আমি সিলেক্ট করেছি, দেখেন তো এখানে 5000 এর খরচ দেখানো হয়েছে। এই 5000 এর খরচটা 4000 এর ঘাড়ে চাপাই দেওয়া হয়েছে, তাই কস্ট বেড়ে গেছে। এখানে কি 5000 এর বাইরে চলে সবগুলো 5000 হিসেবে আসছে। তেল 5000 এর তেল হয়েছে, সব খরচ সব ঠিক আছে। এই খরচকে 4000 দিয়ে ভাগ করেছি, মানে প্রতি কিলোমিটারে ওই যে উপরে, হ্যাঁ 4000 দিয়ে ভাগ করে 5000 এর কস্টটা 4000 এর উপরে ইয়ে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঢাকা শহরে যখন কেউ যায় সিএনজি তে, তখন যদি বলা হয় মিটারে যেতে হবে, তখন তারা বলে মিটারে গেলে আপনার 30 টাকা বেশি দিতে হবে। কেন? কারণ একজন প্যাসেঞ্জার নামায় দিয়ে আপনাকে খুঁজতে এই সময়ের মধ্যে 30 টাকা তেল পড়ে গেছে, সুতরাং আপনাকে দেওয়া লাগবে বেশি টাকা। ঠিক আছে, তাই এইটা সেই খরচ হয়েছে। এই হলো অঙ্ক। তাহলে আমরা কত সাল পর্যন্ত দেখলাম? 17 সাল পর্যন্ত। 17 সাল পর্যন্ত আমাদের সব অঙ্কগুলোই। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন প্রশ্ন। স্যার ওই ডিপ্রিসিয়েশনটা স্যার ভেরিয়েবলে দেখাচ্ছে, আবার কতগুলো অঙ্কে ফিক্সড কস্ট দেখাচ্ছে, ওইরকম কেন? ওটা বুঝতে পারছি না। যখন লাইফ টাইম নাম্বার অফ ইয়ার লেখা থাকে তখন ফিক্সড দিতে হয়, আর যখন নাম্বার অফ ইয়ার না দিয়ে কিলোমিটার, মিটার, লিটার, মাইল এসব বলা থাকে তখন সেটা ভেরিয়েবলে দিতে হয়। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। এটা ছিল 1 লক্ষ কিলোমিটার, এই জন্য 3 লক্ষ কিলোমিটার বলেছিল তাই। আচ্ছা, এখন আমাদের পরে 2 নম্বর ফরম্যাটে আসতে হবে ব্যাক ফ্ল্যাশ কস্টিং। এখন ব্যাক ফ্ল্যাশ কস্টিং এর বেসিস আছে ভেরিয়েশন। দেখেন কি কি করতে হবে আমাদের এখানে। ব্যাক ফ্ল্যাশ কস্টিং এ 4টা ভেরিয়েশন হয়: ভেরিয়েশন 1, ভেরিয়েশন 2, ভেরিয়েশন 3। আচ্ছা, জাবেদা করতে হয় ট্রিগার পয়েন্ট 5টা। তো আমি লেখার সময় এখানে 6টা ট্রিগার পয়েন্ট লিখে দিছি। আসলে ব্যাক ফ্ল্যাশ কস্টিংটা কি? একটা ফ্যাক্টরি যখন দ্রব্য উৎপাদন করে তখন সে কাঁচামাল ক্রয় করা থেকে শুরু করে বিভিন্ন লেনদেন করে থাকে, বিভিন্ন কার্য সংগঠিত হয়ে থাকে। তো নিয়ম হচ্ছে যখনই যে লেনদেন সংগঠিত হবে তখনই সেটার জাবেদা দিতে হবে। যদি সেটা জাবেদা দেওয়া হয় তাহলে আর ব্যাক ফ্ল্যাশ হয় না। ব্যাক ফ্ল্যাশ শব্দের অর্থ হলো বিলম্বিত করা, বিলম্ব করে জাবেদা দেওয়া। যখন যে লেনদেন সংগঠিত হবে তখনই যদি আমি জাবেদা দিই তাকে বলা হবে জাস্ট ইন টাইম, জিট, জাস্ট ইন টাইম, সময় মতো জাবেদা দেওয়া হয়েছে। আর যদি আমি সময় মতো জাবেদা না দিই তাহলে ব্যাক ফ্ল্যাশ কস্টিং। এখন দেখাচ্ছে যে সময় মতো জাবেদা দিলাম না, পণ্য উৎপাদন হয়ে গেল, এরপরে আমি খাতা কলম নিয়ে বসে টেবিলে হিসাব করলাম, এত টাকার মাল কিনেছিলাম, এত টাকা লেবার খরচ হয়েছিল, এত টাকা ওভারহেড ব্যয় হয়েছিল, এত টাকা ক্যারিং খরচ হয়েছিল, সব মিলাই হিসাব করে লাস্টে দিয়ে কত টাকা ব্যয় হয়েছে এটা জাবেদার মতো করে দিলাম। ওই দিনই বসে একদিনের সব জাবেদা করলাম। এটা হলো বিলম্বিত হিসাবের জাবেদা। এই জাবেদা করা হয় সাধারণত 5টা ট্রিগার পয়েন্টে। ট্রিগার পয়েন্ট ভাগ করে নেওয়া হয়। যেমন প্রথমে পারচেস অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল পারচেসের জন্য একটা জাবেদা হয়। র ম্যাটেরিয়াল, ডেবিট
অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, মনে করেন বাকিতে কিনা হলো তাই অ্যাকাউন্ট পেবেল লিখলাম। এখন এইটার আবার ভেরিয়েশন আছে, কোন ভেরিয়েশনে জাবেদা হবে সেটা আমাদেরকে দেখতে হবে। আমি এখানে প্রত্যেকটাকে লিখে দিছি যে ব্যাকফ্ল্যাশ কস্টিং সিস্টেম 4টে ভেরিয়েশনে হয়, প্রত্যেক ভেরিয়েশনের ভিন্ন ভিন্ন জাবেদা হবে। ভেরিয়েশন 3 এবং 4 পারচেজ অফ ম্যাটেরিয়ালের জাবেদা দিতে হয় না। যদি ভেরিয়েশন 3 বলা থাকে পরীক্ষার হলে, তাহলে কোন জাবেদা দেওয়া লাগবে না, পারচেজের জাবেদা দেওয়া লাগবে না। ভেরিয়েশন 2 এবং 4 এ সেলসের জাবেদা দেওয়া লাগবে না, সেলস অফ ফিনিশ গুডস এর জাবেদা দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করা গেল যে যেহেতু ভেরিয়েশন 4 এ 2টা জাবেদা যাচ্ছে না, আর 5টা ভিতরে যদি 2টা জাবেদা না যায় তাহলে 3টা জাবেদা হবে 4 নম্বরে, আর 2 নম্বরে 4টে জাবেদা হবে, 3 নম্বরে 4টে জাবেদা হবে, একটা করে হবে না। তাহলে 5টা টিকার পয়েন্টের ভিতরে একটা করে মাইনাস হলে ভেরিয়েশন 2 তে 4টা টিকার পয়েন্টে জাবেদা, ভেরিয়েশন 3 তে 4টা টিকার পয়েন্টে জাবেদা, আর ভেরিয়েশন 4 এ 3টা টিকার পয়েন্টে জাবেদা, আর ভেরিয়েশন 1 এ 5টাই জাবেদা হবে। এখন আমরা জাবেদা শেখাবো, খেয়াল করতে হবে। একসাথে 4টা ভেরিয়েশনে জাবেদা বলবো। ভেরিয়েশন 1 প্রথমে পারচেজ অফ ম্যাটেরিয়াল, ভেরিয়েশন 1 এ জাবেদা হবে। জাবেদা হয়েছে কি, জাবেদার ভাষাটা হলো ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে তাই ম্যাটেরিয়াল ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। এই র ম্যাটেরিয়ালের জাবেদা পারচেজ করার জাবেদা 2 নম্বর ভেরিয়েশন কই, এই যে 2 নম্বর ভেরিয়েশন পারচেজ অফ ম্যাটেরিয়াল, জাবেদা আছে ম্যাটেরিয়াল ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। আচ্ছা, এই জাবেদা 3 নম্বরে হবে না, 4 নম্বরেও হবে না। 3 নম্বর আর 4 নম্বরে ম্যাটেরিয়াল পারচেজে জাবেদা হবে না। এই আচ্ছা, এবার আসি দ্বিতীয় টিকার পয়েন্ট, ইনকার্ড অফ কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট আমরা লেবার আর ওভারহেড এগুলোকে মিলে বলি কনভার্সন কস্ট। কারণ যখনই লেনদেন সংগঠিত হয়, যখনই খরচ সংগঠিত হয়, তখনই যদি আমি জিট অনুযায়ী জাস্ট ইন টাইম অনুযায়ী জাবেদা দিতাম তাহলে লেবারের খরচ লেবারে লিখতাম, ওভারহেডের খরচ ওভারহেডে লিখতাম। কিন্তু যখন আমি দেরি করে লিখবো তখন একসাথে কনভার্সন কস্ট হিসেবে জাবেদা দেব। এই কনভার্সন কস্টে জাবেদা সবগুলোতে হবে। তাহলে 2 নম্বর টিকার পয়েন্টে জাবেদা সব জায়গায় যাবে। কনভার্সন কস্ট অফ কন্ট্রোল ডেবিট ভেরিয়াস অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। ভেরিয়াস কেন? কারণ এখানে ওয়েজেস থাকবে, লেবার থাকবে, আর অন্যান্য পেবেলও থাকতে পারে, এই জন্য ভেরিয়াস পেবেল লেখা হয়েছে। তাহলে 2 নম্বর টিকার পয়েন্ট সব জায়গায় যাবে, 2 নম্বর ভেরিয়েশনে কনভার্সন কস্টে জাবেদা হবে। 3 নম্বর টিকার 3 নম্বর ভেরিয়েশনে এটা জাবেদা হবে। তার মানে এক কথায় কনভার্সন কস্টে জাবেদা সব জায়গায় হয়, 4টা নিয়মে হয়। তাহলে 4টা ভেরিয়েশন আছে, 4টা ভেরিয়েশনেই কনভার্সনে জাবেদা দিলাম। জাবেদা কি লিখলাম? কনভার্সন কস্ট ডেবিট ভেরিয়াস অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। 4টা ভেরিয়েশন শেষ। আবার আসলাম 3 নম্বর টিকার পয়েন্ট। 3 নম্বর টিকার পয়েন্টের নাম কি? কমপ্লিশন অফ ফিনিশ গুডস। তার মানে ফিনিশ গুডস তৈরি হয়ে গেলে জাবেদা হবে। তাহলে জাবেদার সময় ফিনিশ গুডস ডেবিট। এই ফিনিশ গুডস তৈরি করতে আমাদের কি কি লাগলো? আমাদের লাগলো ম্যাটেরিয়াল, তাহলে ম্যাটেরিয়াল ক্রেডিট। আমাদের লাগলো কনভার্সন কস্ট ক্রেডিট। তাহলে ফিনিশ গুডস ডেবিট, ম্যাটেরিয়াল ক্রেডিট, কনভার্সন কস্ট ক্রেডিট। আচ্ছা, এবার এই ফিনিশ গুডসে জাবেদা সব জায়গায় যাবে, কিন্তু ভাষাগুলো একটু পরিবর্তন হবে। যেখানে আমরা 3 নম্বরে ম্যাটেরিয়াল লিখেছিলাম না, সেখানে আমরা কিভাবে জাবেদা দেব সেটা আমরা এখন দেখাই। তো 2 নম্বর ভেরিয়েশন কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে। কেন কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে? কারণ 2 নম্বর ভেরিয়েশনে সেলসে জাবেদা হয় না, তাই প্রথমেই কস্ট অফ গুডস সোল্ড লিখতে হয়। 1 নম্বর ভেরিয়েশনে আমরা লিখেছি কিন্তু ফিনিশ গুড ডেবিট, অথচ 2 নম্বর ভেরিয়েশনে যাই লিখতেছি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, র ম্যাটেরিয়াল ক্রেডিট, কনভার্সন কস্ট ক্রেডিট। আর এই জাবেদাটাই ফিনিশ গুডস জাবেদা 3 নম্বর ভেরিয়েশনে এসে আমরা লিখলাম ফিনিশ গুডস ডেবিট ভেরিয়াস অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট আর কনভার্সন কস্ট ক্রেডিট। এখন এইটা আমরা 1 নম্বরে কি লিখেছিলাম? 1 নম্বরে লিখেছিলাম ফিনিশ গুডস ডেবিট র ম্যাটেরিয়াল ক্রেডিট
আর কনভার্সন ক্রেডিট। এই র মেটেরিয়ালের জায়গায় 3 নম্বর ভেরিয়েশন এসে আমরা ভেরিয়াস অ্যাকাউন্ট পেবল লিখলাম। কারণ কি? কারণ র মেটেরিয়াল নামে কোনো আইটেম 3 নম্বরে ছিল না জাবেদায়, তাই। আচ্ছা 4 নম্বরে আসি, কনভার্সন কস্ট। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ভেরিয়াস অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, কনভার্সন কস্ট ক্রেডিট। এখন কস্ট অফ গুডস সোল্ড লিখলাম 1 আর 4 এ, কারণ 1 এবং 4 এ সেলসে জাবেদা হয় না, তাই কস্ট অফ গুডস লিখে দিতে হয়। 3টা ভেরিয়েশন, 3টা ট্রিগার পয়েন্টে জাবেদা শিখালাম, 4টা ভেরিয়েশনে। এবার 4 নম্বর ট্রিগার পয়েন্ট, ফিনিশ হয়ে যাওয়ার পরে পণ্য বিক্রি করতে হয়, বিক্রয়ের জন্য জাবেদা হয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট। পণ্য বিক্রি হয়ে গেছে, গোদাম খালি হয়ে গেছে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট। এখন আমরা জাবেদার সময় পারপিসিয়ালে বলতাম 2টা জাবেদা শিখতে হয়, প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট, তারপরে আবার পুনরায় জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট, এভাবে লিখতাম। কিন্তু আমাদের ব্যাক ফ্ল্যাশ কস্টিং এ সেলসের অ্যাকাউন্ট রিসিভেবলের জাবেদা দিতে হয় না, কস্ট অফ গুডস সোল্ড দিতে হয়, শুধুমাত্র ফ্যাক্টরির কস্টের জাবেদাটা দিতে হবে কস্ট মূল্য দিয়ে। আচ্ছা এখন আসি 1 নম্বর ভেরিয়েশনে জাবেদা করলাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট। ঠিক এই সেলসের জাবেদাটা আমাদের 2 নম্বর ভেরিয়েশনে আসে না, তাই নো এন্ট্রি লিখে দিছি, নো এন্ট্রি। এরপরে 3 নম্বরে আসবে, 3 নম্বরে লিখতে হবে কি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট, 1 নম্বরে যেভাবে লিখেছি। এবার 4 নম্বর ভেরিয়েশনে সেলসে জাবেদা হয় না, তাই নো এন্ট্রি লিখেছি। আচ্ছা 4টা ট্রিগার পয়েন্ট হয়ে গেছে, আর একটা ট্রিগার পয়েন্ট, 5টা ট্রিগার পয়েন্টের মধ্যে আর একটা বাকি আছে। তাহলে 5 নম্বর ট্রিগার পয়েন্ট হলো ওভার অ্যাপ্লাইড অফ কনভার্সন কস্ট, আন্ডার অ্যাপ্লাইড অফ কনভার্সন কস্ট। 5 আর 6 আসলে কিন্তু জাবেদা 5টা, হয় আন্ডার হবে নাই ওভার হবে, তাই আমি 5 এবং 6 আলাদা করে নাম্বারিং করে দিছি। 5টা ট্রিগার পয়েন্টের ভিতরে 6টা বানিয়ে ফেলেছি। এখন আসি কনভার্সন কস্ট, এটা আন্ডার এবং ওভার হয় কি করে? আন্ডার এবং ওভার হয়, দেখা যাচ্ছে কনভার্সন কস্ট সংগঠিত হয়েছে সারা বছরে হয়তো 15,000, কিন্তু আমরা যখন ফিনিশ মানে কস্ট অফ গুডস এর ভিতরে ইনক্লুড করাই দিলাম, ফিনিশ গুডস এর ভিতরে এই যে কনভার্সন কস্ট লিখেছিলাম, তখন হয়তো বা 15,000 এর জায়গায় 16,000 লেখা হয়ে গেছে, তাহলে 1,000 বেশি দেওয়া হয়ে গেছে, এটাকে বলা হবে ওভার অ্যাপ্লাইড। আর যদি 1,000 কম লেখা হয়ে যায় তাহলে হয়ে যাবে আন্ডার অ্যাপ্লাইড। এখন ওভার অ্যাপ্লাইড যদি হয়ে যায়, ওই সময় আমাদের কনভার্সন কস্ট ক্রেডিট হয়েছিল, এখন কনভার্সন কস্ট ডেবিট করতে হবে, আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট করতে হবে। তাহলে যদি আন্ডার ভ্যালুড হয় উল্টা হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কনভার্সন কস্ট ক্রেডিট। এই হয় আন্ডার হবে নাই ওভার হবে, এই জন্য দুটো একসাথে শিখতে হবে। এবার আসি এই ট্রিগার পয়েন্টে জাবেদা প্রত্যেকটা ভেরিয়েশনেই দেখাতে হয়, ভেরিয়েশন 2, ভেরিয়েশন 3, ভেরিয়েশনে 4, সব ওই একই ভাষা দিয়ে একই জাবেদা হবে, কোনো ভাষার পরিবর্তন হবে না, জাবেদারও কোনো কমতি নেই। সুতরাং আন্ডার এবং ওভার কনভার্সন কস্টের, আন্ডার অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইডেড কনভার্সন কস্টের জাবেদা 4টা ভেরিয়েশনেই দেখাতে হয়। আর কোন ভেরিয়েশনে জাবেদা করব পরীক্ষার হলে প্রশ্নপত্রে লেখা থাকবে, ভেরিয়েশন 1, 2, 3। এখন ভেরিয়েশন 1 এ 5টা ট্রিগার পয়েন্টে জাবেদা হয়, কিন্তু ভেরিয়েশন 2 তে একটা জাবেদা কম হয়। কোন জাবেদাটা কম হয়? সেলসের জাবেদাটা হয় না। আচ্ছা ভেরিয়েশন 3 তে একটা জাবেদা হয় না, কোনটা? পারচেসের জাবেদাটা হয় না। ভেরিয়েশন 4 এ 2টা জাবেদা হয় না, কোন জাবেদা হয় না? পারচেস এবং সেল, এই 2টাই হয় না, বাকিগুলো হয়। এখন ভেরিয়েশনের নাম লেখা থাকলে এভাবে আমাদেরকে সেপারেট করে জাবেদা দিতে হবে। তো ভেরিয়েশন অনুযায়ী আমরা এখানে ফরম্যাটে ভাগ করে দিছি, 5টা ফরম্যাটে ভাগ করেছি। যে ভেরিয়েশন যখন উল্লেখ থাকে 4টার জন্য 4টা আলাদা, আর বেসিস নাম্বার 5 সেটা হলো মিক্সড বেসিস 5 নম্বরে, অর্থাৎ ভেরিয়েশন 1, 2, 3, 4 যে কোনোটা বলতে পারে অথবা নাও বলতে পারে।
তাহলে আমরা এখন যেটা পেয়ে গেলাম, আজকে আমি জাবেদাগুলো শুধু শেখালাম। আগামী দিন প্রথমেই এই জাবেদা নিয়ে আবার আমি আলোচনা করেই তারপরে জাবেদায় চলে যাব। জাবেদা অনেক সোজা, একসাথে অনেকগুলো জাবেদা বলেছি তো এই জন্য অনেকের বুঝতে হয়তো বা অসুবিধা হতে পারে। তো এখান থেকে অঙ্ক আসবে, শেখার মন মানসিকতা নিয়েই আমাদেরকে আগামী ক্লাসে সবাই উপস্থিত হতে হবে। একটা ক্লাসে হয়তো আধা ঘন্টা সময় লাগবে, আগামী দিন আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পুরো এই অধ্যায়টা এই ফরম্যাটটা হয়ে যাবে, ব্যাক ফ্ল্যাশ কস্টিং। ঠিক আছে? হ্যাঁ, তবে কি আমাদের শুক্রবারে এটা নেবেন? না, শুক্রবারে ক্লাস নেব না।